সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও গীতিকার জনি হক। শুভ সকাল ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনাকে শুভ সকাল। ধন্যবাদ। আমরা জানি যে আপনি 2 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার পেশায় রয়েছেন। এই যে 2 দশক সময়টা, এত দিনের জার্নিটা এবং সাংবাদিকতার পেশাটাই কেন আপনি বেছে নিয়েছেন, এটাও একটু জানতে চাই, এবং এই জার্নিটা আপনার জন্য কেমন ছিল? এটা আসলে অনেক লম্বা, আসলে ভাবলে অবাক লাগে যে 2 দশক পেরিয়ে এসেছি, মনে হয় যে সেদিন শুরু করেছি। আমি আসলে শুরুতে দৈনিক প্রথম আলোতে কন্ট্রিবিউট করতাম, এরপরে সমকাল, বাংলা নিউজ, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, অনেক জায়গায় কাজ করেছি। সাংবাদিকতা পেশা আসার মূল কারণ হচ্ছে আপনার এটা একটু অন্যরকম চ্যালেঞ্জিং। মানে হচ্ছে ধরেন আমি শুরুর দিকে যে অভিজ্ঞতা, ফিলিংসটা, যখন একটা লেখা লিখতাম তখন লেখাটা যখন পাবলিশ হতো তখন নিজের নাম দেখলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। পরে ধীরে ধীরে সেই ভালো লাগাটা একটু কমেছে, কিন্তু যখন একটা লেখা লিখি তখন মনে হয় যে একটা ক্রিয়েটিভ লেখা লিখি তখন ভালো লাগে, নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আচ্ছা, এবং সেই সাথে আপনি 8 বার কান চলচ্চিত্র কভার করেছেন, এবং এই 8 বারের প্রত্যেকবারে কি ডিফারেন্স কিছু পেয়েছেন নাকি একই রকম ছিল? এই জার্নিটা আপনার জন্য কেমন ছিল? কারণ কান নিয়ে সবারই একটা নতুন একটা ব্যাপার থাকে, আসলে সবাই অধীর আগ্রহে বসে থাকেন কান চলচ্চিত্র দেখার জন্য। সো সেখানে কভার করার অভিজ্ঞতা আপনার জন্য কেমন ছিল? এটা এই 8 বারের যে অভিজ্ঞতা, এটা প্রতিবারই নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে কিছু কিছু অভিজ্ঞতা স্মরণীয়, অনেক দিন মনে থাকবে। প্রথমে আমি 2015 সালে কানে গিয়েছিলাম। এত বড় একটা আয়োজন, আপনার এত 12 দিন ধরে হয়, অনেক বড় বড় তারকাদের সমাবেশ থাকে, ফিল্ম স্ক্রিনিং থাকে, কনফারেন্স থাকে, পার্টি থাকে, মার্কসিদ্ধ ফিল্ম বাণিজ্যিক শাখা, ওইখানে ফিল্ম প্রফেশনালসদের অনেক মত বিনিময় হয়। এই যে এত বড় বড় আয়োজন এবং মহাযজ্ঞ, এবং আপনি সব কিছু টাইম টেবিল ধরে যে হওয়া এবং সুশৃঙ্খলভাবে হওয়া, এটা একটা শিক্ষণীয়। ওই উৎসবে গেলে বোঝা যায় যে আসলে চরম একটা আয়োজন, এলাহি একটা কাণ্ড, খুব মানে ডিসিপ্লিন অনুযায়ী করা যায়। এবং এখানে আমার এখানে যাওয়ার পরই আসলে সাংবাদিকতা একটু নতুন বাঁক এসেছে আমি বলবো আমার ক্যারিয়ারে। এখানে বিশ্বের অনেক বড় বড় তারকাদের সংবাদ সম্মেলনে তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তাদের বিনয়, তাদের স্বভাব এবং তাদের যে অভিজ্ঞতাগুলি তারা শেয়ার করেন, এগুলি আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। আচ্ছা, সো আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট কোনটা লেগেছে? কারণ কান চলচ্চিত্র তো যেহেতু আপনি বলছেন 12 দিন ধরে চলে এবং অনেক ধরনের সেগমেন্ট থাকে, আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কোনটা লেগেছে, বা এমন কোনো স্টোরি আছে কিনা যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, মজার কোনো, যেটা এখন আপনাকে খুব চিন্তা করায় বা মনে পড়ে সর্বক্ষণ? আকর্ষণীয় মনে হয় আমার কাছে প্রেস কনফারেন্স হয় আপনার। কান উৎসবটা হয়ে থাকে একটা বিল্ডিংয়ে, এই বিল্ডিং ভবনটার নাম হচ্ছে পালে দে ফেস্টিভ্যাল। ওই ভবনের 3 তলায় একটা কনফারেন্স রুম আছে। ওইখানে হচ্ছে যে প্রতিযোগিতা, অফিসিয়াল সিলেকশনে যেসব ছবি থাকে সেই সব ছবির কলাকুশলীরা ওই কনফারেন্সে আসেন এবং তারা যেই ইনসাইটগুলি শেয়ার করেন এবং সাংবাদিকদের সঙ্গে যে আপনার কথাবার্তা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, এই জিনিসটা আমার কাছে খুব প্রিভিলেজড মনে হয়। এবং আমি বেশিরভাগ গত 8 বছরের যেই অভিজ্ঞতা, তাতে প্রতিযোগিতা বিভাগের যেসব ছবি হয়েছে বেশিরভাগ কনফারেন্সে আমি ছিলাম। এর মধ্যে অনেক মানে প্রশ্ন করতে অনেক সাংবাদিক থাকে, তো প্রশ্ন করতে হলে আগে ওই কোঅর্ডিনেটরকে বলতে হয়। তো গত 8 বারে গিয়ে আমি একজন কোঅর্ডিনেটরকে কমন পেয়েছি। উনি একজন ভদ্রমহিলা। উনি আমার দেখলে, আবার প্রথম দিন দেখলে চিনে ফেলেন এবং খুব বাংলাদেশের কথা ওনার আলাদা করে মনেও আছে। তো ওনাকে বলে রাখতে হয়। তো এইভাবে কয়েকটা প্রশ্ন করার সুযোগ পেয়েছি। দীপিকা, পেনেলোপি ক্রুজ, তারপরে আপনার ক্রিস হেমসওয়ার্থ, এরকম অনেক বড় বড় তারকা আছে। স্টিভেন স্পিলবার্গকেও প্রশ্ন করেছিলাম এরকম, তারপরে রাসেল ক্রো, রায়ান গসলিং। এই প্রশ্ন করার যে সুযোগটা, এই প্রিভিলেজটা, এটা আমার কাছে একটু আকর্ষণীয় মনে হয়। বাহ, চমৎকার। এছাড়াও কিন্তু আপনি অনেক আরো বড় বড় ইভেন্টে অংশগ্রহণ করেছেন। এছাড়া আর কোন কোন ইভেন্টগুলো আপনার মনে আছে, এবং সেই ইভেন্টগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস আপনার কাছে কি লেগেছে? কানের বাইরে আমি একটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম দক্ষিণ কোরিয়ায়, বুসান ফিল্ম ফেস্টিভ্যালে 2023 সালে। তো ওই সময় বাংলাদেশের একটা বড় অংশগ্রহণ ছিল। মোস্তফা ফারুকীর একটা ছবি ছিল, তিশা, যেটা ফারুকী ভাই যেটা নিজেই অভিনয় করেছেন। তারপরে ওই সময় ইকবাল হোসেন চৌধুরীর একটা ছবি ছিল বলি। তারপরে বিপ্লব হায়দারের একটা ছবি ছিল।
এই যে বাংলাদেশের একসঙ্গে এতগুলি ছবির যে সমাবেশ ছিল ওইটা আমার কাছে অনেক গর্বের মনে হয়েছে। এবং তবে কানের তুলনায় বুসান অনেক, আপনি যদি কানে গান তাহলে বুসানে গেলে আপনার মনে হবে যে হাহাকার, খুবই ছোট পরিসরে হয়। তো বুসান ফেস্টিভ্যালের অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল, যেহেতু বাংলাদেশের অংশগ্রহণ বেশি ছিল। আচ্ছা, এই যে ইন্টারভিউ পার্টে একটু আসি, যে আপনি এত ফেমাস সেলিব্রিটিদের ইন্টারভিউ নিয়েছেন, আমরা তো তাদেরকে স্ক্রিনে দেখেন, দর্শকরা তো স্ক্রিনে দেখে অভ্যস্ত। এই যে সামনাসামনি দেখার একটা ফিলিংস এবং তাদেরকে কোশ্চেন করার পরে তাদের বিনয়ী তো একটা ব্যাপার অবশ্যই রয়েছে, তাদের আসলে এই কমিউনিকেশন স্কিলটা আসলে স্পেশালি রিপোর্টারদের সাথে কেমন থাকে? আমরা অনেক ইন্টারভিউ তো দেখি তারা অনেক ফান করেন, অনেক ফান লাভিং হন, তাদের সাথে আমাদের দেশের সাংবাদিকদের যেমন একটা ভয়ে থাকে, বাট তারা খুব ফ্রেন্ডলি একটা জোনে থাকেন, খুব মজা করেন। এই ব্যাপারটি কি আসলে আদৌ সঠিক কিনা, বা আর কোন কোন ব্যাপার আমরা যা দেখি সেটাই কি আসলে রিয়েল কিনা? এটা একেবারেই রিয়েল, মানে যা যা আপনি এইমাত্র এখন বললেন এগুলি সব আমি চোখের সামনে থেকে দেখা। তারা খুবই বিনয়ী এবং তারা যখন তারা প্রেস কনফারেন্স রুমে আসেন তারা যতটা সম্ভব তারা কমিউনিকেট করেন এবং হেল্প করেন, এবং যা যা জানতে চান সাংবাদিকরা সব খোলামেলাভাবে বলেন। একটা ধৈর্যেরও পরীক্ষা আসলে, সারা দিনের একটা ইভেন্ট করার পরে তাদের যে ইন্টারভিউ, এবং আপনাদের মাধ্যমে কিন্তু তারা অডিয়েন্সের কাছ পর্যন্ত যাচ্ছেন, এবং আপনাদের যে কোশ্চেনগুলো, এই যে অডিয়েন্সের জানার যে কোশ্চেনগুলো, এগুলো আপনারা মনের মধ্যে রেখে তাদেরকে কোশ্চেন করছেন। এই কমিউনিকেশনটা আসলে একটা ব্যাপার আছে। সাংবাদিকতা পেশাটা মনে হয় এই কারণে আপনার চুজ করা কিনা আমি জানি না, বাট মজার একটা পেশা। এটা হচ্ছে আমরা দিন শেষে সাংবাদিকগুলো দিন শেষে তো হিউম্যান বিং, এবং আমরা অনেকের ফ্যান। তো প্রেস কনফারেন্স শেষ হলেই একটা হুড়ুহুড়ি লেগে যায় যে কে কার অটোগ্রাফ নেবে, ছবি তুলবে। এবং আমি দেখেছি যে ওনারা চেষ্টা করেন যতটা সম্ভব সবাইকে খুশি করতে, আবদার মেটাতে। আচ্ছা, ব্যক্তিগতভাবে একটু জানতে চাই যে আপনি কার অপেক্ষায় ছিলেন, কোন সেলিব্রিটির অপেক্ষায়? কারণ সবার একটা পছন্দের, কারণ যে দিন শেষে আমরাও মানুষ, পেশার জায়গা থেকে সবাই আমাদের কাছে সেলিব্রিটি, কিন্তু পার্সোনালি ছোটবেলা থেকে কাকে দেখে বড় হওয়া যায়, কাকে এর ইন্টারভিউ আমি নিতে চাই, বা ওনার ইন্টারভিউ নিতে পারলে মনে হয় আমার ইচ্ছেটা পূরণ হতো, এরকম কিছু আছে কি? আমার দুইজন মানুষের খুব ইচ্ছে ছিল, তাদের দুইজনের সঙ্গে আমি ছবি তুলেছিলাম। একজন হচ্ছে আসগর ফারাদি, ইরানের, উনি অনেক বিখ্যাত ডিরেক্টর। আর একজন হচ্ছে মনিকা বেলুচ্চি, উনি ইতালিয়ান একজন অভিনেত্রী। দুইজনের সঙ্গে দুইজনের অটোগ্রাফ নিয়েছি, কথা বলেছি, সেলফি তুলেছি। তো এই দুইটা মানুষের প্রতি আলাদাভাবে মনে আছে, মানুষের সঙ্গে সময় কাটানো। আর এছাড়া তো আরও অনেকের প্রতি ভালো লাগা আছে আসলে। এই কাজ শেষে, বিশেষ করে সংবাদ সম্মেলন শেষে বা কোথাও কোনো কাজ শেষ হওয়ার পরে দেন আমরা আমাদের এই এক্সাইটমেন্টগুলি প্রকাশ করতে পারি। আমরা দিন শেষে আসলে শুরুতে চেষ্টা থাকে যে প্রথমে আমার কাজটা যে কাজের জন্য আমি গিয়েছি ওই কাজটা আমি ঠিকমতো করতে পারছি কিনা, দেন হচ্ছে যে বাকি সবকিছু। আচ্ছা, সেই সাথে আপনি একজন খুবই চমৎকার গীতিকারও বটে, আপনি অনেক গান লিখেছেন। আপনার লেখা গান একটা বেশ পপুলার হয়েছে, যেটি আমারও নিজেরও পার্সোনালি পছন্দ, এবং দর্শকরা এখনও এই গানটি শোনেন। সেটা হচ্ছে চলো নিরালায়, পরন সিনেমার একটা গান, এবং বেশ জনপ্রিয়, বেশ পপুলার, এখনও নিউজ ফিডে বা রিলস ভিডিওতে আমরা দেখতে পারি। এই গানটি লেখার পিছনের স্টোরি এবং গীতিকার হওয়ার পিছনের স্টোরিগুলো একটু জানতে চাই আপনার কাছে। আমি গান লিখছি 2003 সাল থেকে। প্রমিথিউসের বিপ্লব ভাই আমাকে প্রথম ইন্সপায়ার্ড করেন। বিপ্লব ভাইয়ের একটা গান লিখেছিলাম ওনার সেই সময়। এরপরে অনেক গান লিখেছি, তো সবচেয়ে জনপ্রিয় গান যেটা বললেন, হ্যাঁ চলো নিরালায়, আমার এই যাবৎকালের যেসব গান লিখেছি তার মধ্যে বেশি জনপ্রিয়তা পেয়েছে, শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানটা হচ্ছে যে নাবেদ পারভেজ, আমরা পরাণ সিনেমার জন্য কিন্তু এই গানটা লেখা হয় নাই। নাবেদ পারভেজের সঙ্গে আমি প্রায় নিয়মিত কাজ করি, তো উনি কোনো টিউন মাথায় আসলে আমাকে পাঠিয়ে দেন ডেমো, বলেন যে এখানে লিখতে, তো ওইভাবেই গানটি লেখা। তো গানটার টিউন শুনে আমার একটা চিন্তা ছিল যে আমি প্রকৃতির একটা ব্যাপার ফুটিয়ে তুলবো মানুষকে, মানে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং প্রকৃতির কাছাকাছি যাওয়ার যে আহ্বান, ওই আহ্বানটা জানাবো। তো চলো নিরালায় হচ্ছে যে নিরালা মানে প্রকৃতি, তো ওই সেন্স থেকে লেখা। তো গানটা রেডি হওয়ার প্রায় 2 বছর আগে, 2019 সালে কিন্তু গানটা লিখেছিলাম। তারপরে তো করোনা এলো, তখন রায়ান রাফিকে নায়ক ভাই গানটা শোনানোর পরে গানটা তার সিনেমার গল্পের সঙ্গে জুৎসে মনে হয়েছে ওনার, তখন উনি সিলেক্ট করেন। এরপরে তো বাকিটা ইতিহাস। এছাড়াও তো আপনি আরও অনেক গান লিখেছেন, কোন কোন শিল্পী আপনার লেখা গানে গেয়েছেন? আমার লেখা গান যারা সিনিয়র যারা গেয়েছেন তাদের মধ্যে 2জন প্রয়াত, এর মধ্যে একজন কিংবদন্তি শাহনাজ রহমতুল্লাহ আর একজন সুবীর নন্দী, 2জনই প্রয়াত, আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। এছাড়া অনেকেই গান গেয়েছেন আমার, ইমরান,
মাহমুদুল, আরফিন রুমি, আর পরান্ত চলনীয় তো আতিয়া নিসা এবং অয়ন চাকলাদার গিয়েছেন। এছাড়া তিশমা, কণা, এরকম অনেক শিল্পী গিয়েছেন। আচ্ছা, বাহ, চমৎকার। কি মনে হয় এখন গানের ইন্ডাস্ট্রি জগতের কি অবস্থা? গান ইন্ডাস্ট্রির জগৎ এখন অনেক প্রতিযোগিতামূলক। এখন আপনার গান যদি ভালো হয় এবং আপনি যদি নতুন কোনো টেস্ট দিতে পারেন শ্রোতাকে, তাহলে আমি মনে করি যে যে কোনো গানই ওয়ার্ক করতে পারে। যেমন সর্বশেষ আমরা যদি গুলবাহার গানটার কথা বলি, গুলবাহার কিন্তু এরকম শুরুতে মনে হবে যে আপনি এটা অনেক মানে জাকালো কোনো গান না, অনেক হিট কোনো রিদম নাই, কিন্তু গানটা যদি ভালো হয় ধীরে ধীরে কিন্তু ওয়ার্ক করে। এটার উদাহরণ হচ্ছে গুলবাহার। তো আমি মনে করি যে নতুন কিছু যদি দেওয়া যায় শ্রোতাদের, তাহলে শ্রোতারা সেটা গ্রহণ করবে। আচ্ছা, এবার একটু জানতে চাই সাংবাদিকতার কি অবস্থা, মানে এখন বাংলাদেশের সাংবাদিকদের কি অবস্থা বা সাংবাদিক পেশা সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে সবকিছু, কি মনে হয় আপনার? সাংবাদিক, আমি তো আসলে বিনোদন সাংবাদিকতা বেশি দিন করেছি। তো বিনোদন সাংবাদিকতা এখন আপনার অনেক প্রসার হয়েছে আগের তুলনায়। আগে তো হাফ পেজ ছিল অনেক, আমরা যখন সাংবাদিকতা করতাম কোয়ার্টার পেজও ছিল, এখন তো ফুল পেজা হয় এবং বড় বড় এবং ডিজিটালি যখন জিনিসটা হলো তখন অনেক প্রসার হয়ে গেল সাংবাদিকতার, বিনোদন সাংবাদিকতার। তো আমাদের সেলিব্রিটি আসলে কম দেশে, হাতে গোনা কয়েকজন সেলিব্রিটি, এবং আমাদের ইন্ডাস্ট্রিও অত বড় না। এই কারণে হয়তো সাংবাদিকরা, বিনোদন সাংবাদিকরা অত বেশি নিজেদেরকে মেলে ধরতে পারেন না বা ইন্ডাস্ট্রির কথা বলতে পারেন না। যখন ইন্ডাস্ট্রি বড় হবে, বাজার বড় হবে, তখন আমার মনে হয় যে এই বিনোদন সাংবাদিকতার প্রসারটা আরও বাড়বে। যেহেতু আপনি অনেক ব্যস্ত থাকেন, লেখালেখির কাজও চলছে, সাংবাদিকতা, দুটাই লেখালেখি নিয়ে ব্যস্ততা বেশি থাকে, তারপর অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর আসলে পাই না আমি। আসলে এই সারাদিন অফিসের কাজের ফাঁকে গান হয়, গান থাকে, নাহলে স্ক্রিপ্ট থাকে। আর এছাড়া আমি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের একজন ভোটার, ইন্টারন্যাশনাল ভোটার। ওদের কোনো না কোনো কাজ থাকে, সিনেমা থাকে, টেলিভিশন কন্টেন্ট থাকে, সেগুলি দেখে রিভিউ করতে হয় এবং তারকাদের ইন্টারভিউর জন্য প্রশ্ন রেডি করতে হয়, তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। এবং আপনি টাইম জোনের কারণে দেখা যাচ্ছে ওখানে যখন রাত, আমাদের এখানে দিন, আমাদের এখানে যখন গভীর রাত, তখন ওই সেলিব্রিটিরা সময় দেন। তো সব মিলিয়ে আসলে খুব কম সময় পাওয়া হয়, যেটুকু পাই সেটুকু গান শুনি। যেহেতু আপনি বিনোদন সাংবাদিকতায় বেশি দিন ধরে ছিলেন, তো সেক্ষেত্রে আপনি বিনোদনও বলতে পারেন যে আপনার পছন্দের সাংবাদিককে। সাংবাদিক একজন আলাদা করে নাম না বলি, অনেকেই আছেন বাংলাদেশে যারা একসময় বিনোদন সাংবাদিক করতেন। বকুল ভাই, কবির বকুল, মেহেদি মাসুদ, তারপরে আওলাদ হোসেন। আসলে এক একজনের কাজ, এক একটা কাজ আমার ভালো লাগতো এবং একজনকে এক এক কারণে আমি ফলো করতাম। বাইরের দেশেও অনেক সাংবাদিকের কাজ ফলো করি। যে বিভিন্ন টক শো যে উপস্থাপনা করেন যারা, তারা যে প্রশ্নগুলি করেন সেগুলি ফলো করি। ডেভিড লেটারম্যান, জিমি ফেলন, জিমি কিমেল, তারপরে আরও অনেকে আছে। আসলে ইন্ডিয়াতেও যেমন আপনার করণ ঝা, তরণ আদর্শ, সুভাষকে ঝা, এরা যেসব প্রশ্ন করতেন এক সময় যখন সাংবাদিকতা করতেন, তখন ওইসবই ফলো করতাম। তো আসলে আমার সাংবাদিকতায় অনেকের ইনফ্লুয়েন্স আছে আমি মনে করি। বাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক